বন্ধুরা, দারিদ্র্য এবং অশিক্ষিত হওয়া কি পৃথিবীর সবচেয়ে বড় পাপ? আজকের গল্প রামপুরের সেই সহজ সরল ভোলার, যাকে প্রকাশ্যে এমন ভয়ঙ্কর অপমান সহ্য করতে হয়েছিল। ভরা আসরে শহরের এক অহংকারী মেয়ে তার অশিক্ষিত হওয়ার উপহাস করেছিল এবং যাওয়ার সময় তার মুখে গরম চা ছুঁড়ে মেরেছিল। ভোলা কাঁদতে কাঁদতে চুপচাপ বাড়ি ফিরে আসে। কিন্তু আসল গল্প তো সেই রাতে শুরু হয়েছিল, যখন রাত ঠিক 12টায় ভোলা তার বন্ধ ঘরে এমন কিছু দেখেছিল যে সে হতবাক হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত রাত 12টায় সে এমন কি দেখেছিল জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, রামপুর গ্রামের সকালটা বরাবরের মতোই শান্ত ছিল, কিন্তু সুমিত্রার পুরনো মাটির বাড়িতে অন্যরকম এক লড়াই চলছিল। ভোলা, যে বাড়ির সবচেয়ে ছোট ছেলে, উঠোনে মাটির চুলার সামনে বসেছিল। তার দুই বড় ভাই নিজেদের স্ত্রীদের সাথে আলাদা পাকা বাড়িতে থাকত। তারা সুমিত্রাকে অসুস্থ এবং বোঝা ভেবে ভোলার ভরসায় ছেড়ে দিয়েছিল। রাতের বৃষ্টির কারণে কাঠ ভিজে গিয়েছিল। ভোলা ফুঁকনি দিয়ে অনবরত ফুঁক দিচ্ছিল, যার ফলে আগুন তো জ্বলছিল না, কিন্তু ঘন ধোঁয়া সরাসরি তার চোখে যাচ্ছিল। ধোঁয়ার কারণে তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। কিন্তু সে চুলার সামনে থেকে সরেনি, কারণ তার অসুস্থ মায়ের ওষুধ খাবার জন্য রুটির প্রয়োজন ছিল। তখনই দরজায় তার বন্ধু অমানের কণ্ঠস্বর ভেসে এলো। কি হলো ভোলা, সকাল সকাল তোমার চোখ কেন জলে ভরে আছে? আমান গ্রামের একজন বুদ্ধিমান এবং শিক্ষিত ছেলে ছিল, যে ভোলার একমাত্র এবং সবচেয়ে কাছের বন্ধু ছিল। বন্ধুরা, ভোলা তার গামছা দিয়ে চোখ মুছল এবং ম্লান হাসির সাথে বলল, কিছু না আমান, কাঠগুলো ভিজে গেছে, শুধু তারই ধোঁয়া চোখে লেগেছে। মায়ের খিদে পেয়েছে হয়তো, তাই তাড়াতাড়ি রান্না করছিলাম। আমান পাশে রাখা খাটিয়ার ওপর বসে পড়ল। ভোলা ইতস্তত করে চোখ নামালো এবং খুব ধীর গলায় জিজ্ঞেস করল, আমান, মেয়ের বাড়ির লোকেরা কি কোনো উত্তর দিয়েছে? তারা কি রাজি হয়েছে? আমানের চেহারা একটু গম্ভীর হয়ে গেল। সে একটি দীর্ঘ শ্বাস নিয়ে বলল, দেখ ভোলা, মেয়ের বাবা তো বিয়ের জন্য প্রস্তুত, কিন্তু মেয়েটি শহরের। তার নাম কবিতা। সে খুব শিক্ষিত এবং আধুনিক। সে শর্ত রেখেছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে তোমার সাথে একবার একা দেখা করে কথা বলতে চায়। ভোলার হাত থেকে ফুঁকনিটি পড়ে গেল। তার চেহারায় স্পষ্ট নার্ভাসনেস দেখা যাচ্ছিল। আমার সাথে একা কথা বলবে? কিন্তু আমি তো একজন অশিক্ষিত গেঁয়ো মানুষ। আমি তো ঠিকমতো মানুষের সামনে কথাও বলতে পারি না। শহরের শিক্ষিত মেয়ে আমার মতো একজন অশিক্ষিতর সাথে কি কথা বলবে? সে আমাকে দেখেই না করে দেবে। আমান উঠে ভোলার কাঁধে হাত রাখল এবং খুব ভালোবাসার সাথে বোঝাল, ভোলা, মানুষের আসল পরিচয় তার ডিগ্রি বা পোশাকে নয়, তার মনে। আর তোর মন সোনার ভাই আমার। তুই ঘাবড়াস না, আমি তোকে সব শিখিয়ে দেব যে সেখানে কিভাবে বসতে হবে এবং কি কথা বলতে হবে। আমান তার ঝোলা থেকে একটি পরিষ্কার নীল শার্ট এবং কালো রঙের প্যান্ট বের করল। সাথে নিজের পকেট থেকে কিছু টাকা বের করে ভোলার হাতে রেখে দিল। শহরে যাচ্ছিস, খালি হাতে যাস না, আর এই জামা কাপড়গুলো পরে নিস, তোকে খুব ভালো লাগবে। বন্ধুর এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে ভোলার চোখ সত্যিই জলে ভরে এলো। সে ভারী গলায় বলল, আমি তোর এই ঋণ সারা জীবন ভুলব না। স্নান করে এবং আমনের দেওয়া জামাকাপড় পরে ভোলাকে সত্যি খুব সহজ সরল এবং সুন্দর দেখাচ্ছিল। কিন্তু শহরে যাওয়ার আগে সে তার অসুস্থ মায়ের কাছে গেল। সে একটি থালায় গরম রুটি এবং সবজি নিল এবং মায়ের খাটিয়ার পাশে বসল। মা, একটু খাবার খেয়ে নাও, তারপর ওষুধও খেতে হবে। ভোলা নিজের হাতে রুটির একটি টুকরো ছিঁড়ে মায়ের মুখের কাছে নিয়ে গিয়ে বলল। সুমিত্রা ভোলাকে এত পরিষ্কার পোশাকে দেখে তার চোখ থেকে কান্নার ধারা বয়ে গেল। তিনি কাঁপতে থাকা হাতে ভোলার মুখ ধরলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার এই রোগ তোর যৌবন এবং তোর আনন্দ দুটোই কেড়ে নিয়েছে। তোর দুই বড় ভাই আমাকে বোঝা ভেবে ছেড়ে চলে গেছে, আর একজন তুই, যে নিজের পুরো জীবনটাই আমার নামে করে দিয়েছিস। ইস, আমি যদি সুস্থ থাকতাম তাহলে তোকে এই সব কিছু সহ্য করতে হতো না। বন্ধুরা, ভোলা তার মায়ের চোখের জল মুছিয়ে দিল এবং খুব আবেগপ্রবণ হয়ে বলল, এসব কি কথা বলছো মা? দুনিয়ার কাছে আমি হয়তো অশিক্ষিত, কিন্তু তোমার পায়ের কাছে থেকে আমি যে সুখ পেয়েছি তা পৃথিবীর কোনো বইয়ে লেখা নেই। আমার সবচেয়ে বড় আনন্দ তোমার সেবা করায়। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমার আর কিছু চাই না।
সুমিত্রা তার ছেলের কপালে চুমু খেলেন এবং তাকে ভারী গলায় আশীর্বাদ করলেন। মায়ের আশীর্বাদ নিয়ে ভোলা তার পুরনো সাইকেল বের করে শহরের দিকে রওনা হল। শহরের সেই দামি দ্য ব্লু ক্যাফে রেস্তোরাঁটি ভোলার কাছে কোনো অচেনা জগতের মতো ছিল। কাঁচের দরজা, এসির ঠান্ডা বাতাস এবং সেখানে বসে থাকা আধুনিক মানুষজন। ভোলা সবকিছু দেখে ঘাবড়ে গিয়েছিল। সে তার চোখ নিচু করে ভীত পায়ে গিয়ে একটি কোণের টেবিলে বসে পড়ল। কিছুক্ষণ পর কবিতা রেস্তোরাঁর ভেতরে এলো। সে খুব দামি পোশাক পরেছিল এবং চোখে চশমা ছিল। সে কোণে বসে থাকা সহজ সরল ভোলাকে দেখল এবং তার চেহারায় এক গভীর বিরক্তি ফুটে উঠল। সে ধীরে ধীরে হেঁটে ভোলার ঠিক সামনের চেয়ারে এসে বসল। ভোলা তাকে দেখা মাত্রই লজ্জা আর ঘাবড়াহটে জল হয়ে গেল। তার মুখ থেকে একটা শব্দও বেরোল না। কবিতা তাকে মাথা থেকে পা পর্যন্ত খুব অদ্ভুত দৃষ্টিতে দেখল এবং এক ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল, তো তুমি সেই ভোলা? আমার বাবা তোমার সম্পর্কে অনেক বড় বড় কথা বলছিলেন। ভোলা কেবল ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে দিল। সে আরও কিছু জিজ্ঞেস করতে পারত, তখনই স্যুট বুট পরা একটি ছেলে রেস্তোরাঁয় এলো। সে সোজা কবিতার টেবিলে এলো এবং কিছু না বলেই কবিতার একেবারে ঘেঁষে বসে পড়ল। ছেলেটি ভোলার দিকে তাকালো এবং জোরে হাসতে হাসতে জিজ্ঞেস করল, কবিতা, এই কি সেই নমুনা যার জন্য তোমার বাড়ির লোকেরা পেছনে পড়ে আছে? কবিতা মুখ বিকৃত করে বলল, হ্যাঁ রবি, এই সেই জন। কে জানে আমার বাবা এই অশিক্ষিতের মধ্যে কি দেখতে পেয়েছে। এ আমার বেঁচে থাকাটা কঠিন করে তুলেছে। ভোলা কিছু বুঝতে পারছিল না। সে প্রথমবারের মতো সাহস সঞ্চয় করে অত্যন্ত নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, ভাই সাহেব, আপনি কে এবং আপনি এনার কাছে এভাবে কেন বসে আছেন? বন্ধুরা, ভোলার সরলতা দেখে কবিতা এবং রবি জোরে জোরে হাসতে লাগল। রবি ভোলার উপহাস করে বলল, আরে বোকা, এ আমার গার্লফ্রেন্ড আর আমি ওর বয়ফ্রেন্ড, বুঝতে পেরেছিস? নিজের চেহারা দেখেছিস আয়নায়? তোর যোগ্যতা কি যে তুই একে বিয়ে করার স্বপ্ন দেখছিস? কবিতা রেগে গিয়ে তার চেয়ার থেকে উঠল। টেবিলে সদ্য 2 কাপ চা রেখে গিয়েছিল। কবিতা যাওয়ার সময় হঠাৎ নিজের কাপটি তুলে নিল এবং পুরো শক্তিতে সেই গরম চা ভোলার মুখের দিকে ছুঁড়ে দিল। ভবিষ্যতে আমার আর আমার বাড়ির লোকেদের আশেপাশেও ঘেঁষবি না, কবিতা পুরো রেস্তোরাঁর সামনে জোরে চিৎকার করে বলল এবং রবির হাত ধরে বাইরে বেরিয়ে গেল। চা ভোলার মুখে এবং আমনের দেওয়া সেই পরিষ্কার নীল শর্টের ওপর পড়েছিল। চায়ের গরমে তার হালকা জ্বলনি হতে লাগল, কিন্তু তার আত্মসম্মানে যে আঘাত লেগেছিল তা সেই জ্বলনির চেয়ে 1000 গুণ বেশি ছিল। পুরো রেস্তোরাঁ স্তব্ধ হয়ে গিয়েছিল। সবাই ভোলার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়েছিল। ভোলা কোনো নাটক করল না। সে নিজের জায়গা থেকে উঠল। চুপচাপ নিজের পকেট থেকে তার পুরনো সুতির রুমাল বের করল। কাঁপতে থাকা হাতে নিজের মুখ থেকে চা মুছল এবং মাথা নিচু করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল। শহরের কোলাহল পেছনে পড়ে গিয়েছিল। আকাশে পূর্ণিমার চাঁদ তার সাদা আলো ছড়াচ্ছিল। ভোলা তার সাইকেলে চড়েছিল, কিন্তু আজ প্যাডেল মারা তার কাছে পাহাড় ভাঙার মতো ভারী মনে হচ্ছিল। তার কানে কেবল রবি এবং কবিতার সেই বিধে যাওয়া হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। পথে রাস্তার ধারে একটি খুব পুরনো এবং বিশাল অশ্বত্থ গাছ ছিল। যখন ভোলার মনে হল যে সে তার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, তখন সে গাছের কাছে তার সাইকেল থামাল। সে টলমলে পায়ে সেই বিশাল গাছের গুঁড়ির কাছে গেল এবং সেখানেই মাটিতে ধপ করে বসে পড়ল। বন্ধুরা, ভোলা গাছের গুঁড়িটি তার 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল এবং তারপর তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হাউমাউ করে কাঁদতে লাগল। রাতের সেই ভয়ঙ্কর নিস্তব্ধতায় তার হেঁচকি যে কোনো মানুষের বুক চিড়ে দিতে পারত। দারিদ্র আর অশিক্ষিত হওয়া কি কোনো পাপ ভগবান? ভোলা কাঁদতে কাঁদতে সেই নির্জীব গাছের সাথে কথা বলতে লাগল। আমি তো আজ পর্যন্ত কারো খারাপ চাইনি। আমি শুধু আমার অসুস্থ মাকে একটু সুখ দেবার চেষ্টা করেছিলাম। তারপর আমাকে এত বড় শাস্তি কেন দেওয়া হলো? পৃথিবীতে কি একজন গরিবের বাঁচার কোনো অধিকার নেই? আমার মধ্যে কি মন নেই? ভোলার যন্ত্রণা তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল। কাঁদতে কাঁদতে সে তার মাথা অশ্বত্থের একটি মোটা মাটি থেকে বেরিয়ে থাকা শিকড়ের ওপর রাখল
তার গাল বেয়ে তার সেই খাঁটি এবং নির্দোষ চোখের জল সরাসরি অশ্বত্থের সেই পুরনো শিকড়ে পড়তে লাগল। ভোলার চোখের জল সেই শিকড়ে মিশে যাওয়ার সাথেই একটি খুব অদ্ভুত এবং রহস্যময় ঘটনা ঘটল। বাতাসের দিক হঠাৎ বদলে গেল। অশ্বত্থের পাতায় প্রবল মর্মর ধ্বনি হতে লাগল। পূর্ণিমার চাঁদের আলো গাছের ডালপালা ভেদ করে সরাসরি সেই জায়গায় পড়তে লাগল যেখানে ভোলার চোখের জল পড়েছিল। তখনই গাছের একেবারে উপরের অংশ থেকে কিছু ভাঙার আওয়াজ এলো এবং এক মুহূর্ত পর ধপ করে শব্দ হল। ভোলার ঠিক কাছে মাটিতে কিছু একটা পড়ল। বন্ধুরা, ভোলা চমকে গিয়ে পেছনে সরল। সে তার চোখের জল মুছল এবং নিচে তাকাল। সেখানে মাটিতে একটি লাল অত্যন্ত উজ্জ্বল ফল পড়েছিল। এটি একটি আপেল ছিল। ভোলা হতবাক হয়ে গেল। সে ওপরে গাছের দিকে তাকাল। অশ্বত্থ গাছে আপেল আসা অসম্ভব ছিল, কিন্তু সেই আপেলটি সেখানেই ছিল। সেই চাঁদনি রাতে নিজের এক রহস্যময় উজ্জ্বলতা ছড়াচ্ছিল। ভোলা ভয়ে ভয়ে তার হাত বাড়াল এবং সেই আপেলটি তুলে নিল। আপেলটি নিজের হাতে নেওয়া মাত্রই তার মনে হল যেন একটি খুব ঠান্ডা এবং প্রশান্তিদায়ক ঢেউ তার পুরো শরীরে বয়ে গেল। তার মুখের জ্বলুনি এবং মনের সমস্ত ভারী ভাব এক নিমিষে শান্ত হয়ে গেল। ভোলা সেই জাদুকরী আপেলটি খুব সযত্নে নিজের ঝোলায় রাখল। সে তার সাইকেল তুলল এবং নিজের বাড়ির দিকে রওনা হল। বন্ধুরা, রাতের অন্ধকার রামপুর গ্রামকে নিজের কোলে তুলে নিয়েছিল। ভোলা ক্লান্ত এবং ভারী পায়ে নিজের সাইকেল টেনে টেনে তার বাড়ির উঠোনে পৌঁছাল। আজ তার বন্ধু আমান সেখানে ছিল না। বাড়ির চারদিকে নিস্তব্ধতা ছিল। কেবল একটি পুরনো মাটির প্রদীপের হালকা আলো জানালা দিয়ে বাইরে আসছিল। ভোলা চাইছিল না যে তার মা তাকে এই অবস্থায় দেখুক। সে সাইকেলটি একপাশে দাঁড় করাল এবং চুপচাপ টিউবওয়েলের কাছে গেল। সে ঠান্ডা জল দিয়ে নিজের মুখ ধুল, যাতে চায়ের দাগ এবং কান্নার ফলে ফুলে ওঠা চোখ লুকিয়ে রাখা যায়। কিন্তু মনের ব্যথা জল দিয়ে কোথায় ধোয়া যায়? সে ধীরে করে দরজা খুলে ভেতরে গেল। তার মা সুমিত্রা খাটিয়ায় শুয়ে কাশছিলেন। তার ঘুম খুব হালকা ছিল। ভোলার পায়ের শব্দ শুনতেই তিনি চোখ খুললেন। এসেছিস বাবা? এত দেরি হলো কিভাবে? আর তোর চেহারা এমন মলিন কেন? সুমিত্রা দুর্বল গলায় জিজ্ঞেস করলেন। ভোলা চেহারায় একটি মিথ্যে হাসি আনার চেষ্টা করল এবং বলল, কিছু না মা, পথে সাইকেলের টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল, তাই পায়ে হেঁটে আসতে হলো। তুমি এখনো ঘুমাওনি? সুমিত্রা ভোলার হাত ধরে তাকে নিজের কাছে খাটিয়ায় বসালেন। একজন মায়ের চোখের নজর থেকে সন্তানের ব্যথা কখনোই লুকিয়ে থাকতে পারে না। প্রদীপের আলোয় সুমিত্রা দেখে নিলেন যে ভোলার গালে একটি হালকা লাল দাগ, চায়ের জ্বলুনি এবং তার চোখ এখনো ভেজা। আমার সাথে মিথ্যে বলিস না আমার ধন। সুমিত্রার গলা ধরে এলো। আমি তোর মা। তোর শিরায় বইতে থাকা রক্তের চেয়ে বেশি আমি তোর চোখের জলকে চিনি। বল, কে আমার ছেলের মন ভেঙেছে? বন্ধুরা, এই কথা শুনতেই ভোলার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে তার মায়ের বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। সে সুমিত্রাকে ক্যাফের পুরো ঘটনা জানিয়ে দিল। সে বলল কিভাবে শহরের সেই শিক্ষিত মেয়ে এবং তার বন্ধু তার দারিদ্র আর অশিক্ষিত হওয়ার উপহাস করেছিল এবং তার মুখে গরম চা ছুঁড়ে মেরেছিল। সুমিত্রার বুক তার ছেলের কষ্ট শুনে ঝাঁঝরা হয়ে গেল। তিনি ভোলার কপালে চুমু খেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, শিক্ষিত হওয়ার অর্থ এই নয় বাবা যে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে। ভগবান তোকে একটি পরিষ্কার এবং খাঁটি মন দিয়েছেন। যে তোর কদর করতে পারে না সে তোর যোগ্যই নয়। কাঁদতে কাঁদতে ভোলার হঠাৎ নিজের ঝোলার কথা মনে পড়ল। সে তার ঝোলা থেকে অশ্বত্থ গাছের কাছে পাওয়া সেই রহস্যময় লাল আপেলটি বের করল। মা, আমি তোমার জন্য শহর থেকে তো কিছু আনতে পারিনি, কিন্তু ফেরার পথে আমি এই ফলটি পেয়েছি। তুমি এটি খেয়ে নাও, তুমি শক্তি পাবে। ভোলা তার মায়ের হাতে সেই আপেলটি রাখতে রাখতে বলল। সুমিত্রা সেই আপেলটির দিকে তাকালেন। সেটি প্রদীপের আলোতেও অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। বাবা, তুই সকাল থেকে অভুক্ত, তোর মন এত কষ্টে আছে আর তুই আমাকে খেতে বলছিস? যা, এটি তুই খেয়ে নে। কিন্তু ভোলাও জেদ ধরল যে সে মাকে না খাইয়ে নিজে কিছু খাবে না। শেষে দুজনে মিলে ঠিক করল যে সকালে উঠে দুজনে অর্ধেক অর্ধেক আপেল খেয়ে নেবে।
ভোলা সেই আপেলটি ঘরের ছোট্ট জানালার কাছে রাখা বাঁশের একটি ডালায় রেখে দিল। জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের পুরো আলো সরাসরি সেই আপেলের ওপর পড়ছিল। ক্লান্তি এবং কান্নার কারণে ভোলা খাটিয়ায় শুতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই ঘরের পরিবেশ হঠাৎ বদলে গেল। জানালা দিয়ে আসা চাঁদের আলো সেই লাল আপেলের ভেতরে প্রবেশ করতে লাগল। আপেলটি একটি নীল এবং সোনালি আভা ছড়াতে শুরু করল। সেই আলো ধীরে ধীরে বড় হল এবং ধোঁয়ার আকার নিতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়াটি একটি মানব শরীরের রূপ নিল। সেখানে একজন অত্যন্ত সুন্দরী, অলৌকিক এবং শান্ত চেহারার মেয়ে দাঁড়িয়েছিল। সে একটি সাধারণ কিন্তু উজ্জ্বল সুতির পোশাক পরেছিল। এ অন্য কেউ নয়, সেই অশ্বত্থ গাছের মুক্ত হওয়া আত্মা ছায়া ছিল। ছায়া ঘরটির দিকে তাকালো। তার নজর সবার আগে অসুস্থ সুমিত্রার ওপর পড়ল, যিনি ব্যথায় এপাশ ওপাশ করছিলেন। ছায়া তার কোমল হাত সুমিত্রার কপালে রাখল। সেই জাদুকরী স্পর্শে সুমিত্রার সমস্ত ব্যথা হাওয়া হয়ে গেল এবং তার চেহারায় এক গভীর প্রশান্তি নেমে এলো। এরপর ছায়া ধীরে ধীরে হেঁটে ভোলার খাটিয়ার কাছে এলো। সে দেখল যে ভোলাকে ঘুমের মধ্যেও খুব অস্থির দেখাচ্ছে। তার গালে চায়ের জ্বলুনির দাগটি তখনও লাল ছিল। ছায়ার চোখে জল চলে এলো। সে জানত যে এই নিরীহ ছেলেটিকে আজ কতটা বড় মূল্য চোকাতে হয়েছে। ছায়া হাঁটু গেড়ে বসে খুব ভালোবেসে তার হাত ভোলার ঝলসে যাওয়া গালে রাখল। তার স্পর্শ বরফের মতো ঠান্ডা এবং প্রশান্তিদায়ক ছিল। কিন্তু এই মুহূর্তেই গল্প বদলে গেল। ভোলার ঘুম ভেঙে গেল। ভোলা চোখ খুলতেই দেখল তার সামনে সেই অলৌকিক মেয়েটি বসে আছে। ভোলার যেন শ্বাসই বন্ধ হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে এক ঝটকায় তার মাথা পেছনে সরালো এবং খাটিয়ায় উঠে বসল। কে কে তুমি? আমার ঘরে কি করছো? আর তুমি এভাবে জলজল করছো কেন? ভোলা ভয় পেয়ে কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করল। বন্ধুরা, মেয়েটি ভয় পেল না। সে নিজের জায়গা থেকেও উঠল না। সে কেবল সেখানেই বসে রইল এবং তার বড় বড় চোখ থেকে জল গড়িয়ে ভোলার হাতের উপর পড়ল। আমাকে ভয় পেও না ভোলা, ছায়া খুব মিষ্টি এবং ভারী গলায় বলল। আমি কোনো মানুষ নই, আর না আমি তোমার কোনো ক্ষতি চাই। আমি তো তোমার ঋণ শোধ করতে এসেছি। ঋণ? কেমন ঋণ? আমি তো তোমাকে জীবনে প্রথমবার দেখছি। ভোলা অবাক হয়েছিল। ছায়া ভোলার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তুমি আমাকে প্রথমবার দেখছো ভোলা, কিন্তু আমি তোমাকে তখন থেকে চিনি যখন তুমি আজ সেই অশ্বত্থ গাছের নিচে বসে নিজের ভাগ্যের উপর কাঁদছিলে। আমি সেই পুরনো অশ্বত্থ গাছের আত্মা। ভোলার নিজের কানের উপর বিশ্বাস হল না। আত্মা? কিন্তু আত্মা তো... হ্যাঁ ভোলা, ছায়া কথাটি এগিয়ে নিয়ে গিয়ে বলল, বহু যুগ আগে আমি একটি অভিশাপ পেয়েছিলাম। আমি সেই গাছের শিকড়ের অন্ধকারে বন্দী ছিলাম। আমার মুক্ত হওয়ার জন্য এমন একজন মানুষের চোখের জলের প্রয়োজন ছিল, যার মনে পৃথিবীর কোনো লোভ নেই, কোনো পাপ নেই। আজ শহরে দুনিয়া তোমার উপহাস করেছে, তোমার আত্মসম্মানকে পিষে দিয়েছে, কিন্তু তোমার ভেতরের ভালো মানুষটি মরেনি। যখন তোমার সেই নির্দোষ এবং খাঁটি চোখের জল আমার শিকড়ে পড়েছিল, তখন তোমার যন্ত্রণা আমার বহু যুগের পুরনো অভিশাপ ভেঙে দিয়েছিল। ছায়া তার দুহাত জোড় করল। ওই শহরের মানুষদের কাছে তুমি একজন অশিক্ষিত মানুষ ভোলা, কিন্তু আমার কাছে তুমি একজন দেবতা, যে আমাকে নরক থেকে উদ্ধার করেছে। তোমার চোখের জল আমাকে নতুন জীবন দিয়েছে। বন্ধুরা, ভোলার মনের সমস্ত ভয় হঠাৎ দূর হয়ে গেল। সে সেই জাদুকরী মেয়েটির চোখের দিকে তাকিয়েছিল, যার মধ্যে তার জন্য কেবল সম্মান এবং ভালোবাসা ছিল। আজ পর্যন্ত দুনিয়া তাকে কেবল তাচ্ছিল্য করেছে, কিন্তু আজ কেউ তাকে দেবতা বলছে। ভোলা ধীরে ধীরে তার হাত বাড়ালো এবং ছায়ার জোর করা হাতগুলো খুলতে খুলতে বলল, হাত জোর করো না, আমি কোনো দেবতা নই, আমি তো কেবল একজন গরিব মানুষ। কিন্তু যদি আমার চোখের জলে তোমার দুঃখ কমে থাকে, তবে আমি আনন্দিত। কিন্তু এখন তুমি কি করবে? ছায়ার চেহারায় একটি খুব মিষ্টি হাসি ফুটে উঠল। যতদিন এই জাদুকরী আপেলটি তোমার কাছে আছে ভোলা, আমি তোমার ছায়া হয়ে থাকব। তুমি অজান্তেই আমার ব্যথা ভাগ করে নিয়েছ। এখন থেকে তোমার প্রতিটি দুঃখ আমার। আমি তোমার ঘর আনন্দে ভরে দেব। সেই রাতের নিস্তব্ধতায় একজন গেঁয়ো ছেলে এবং একটি অলৌকিক আত্মার মাঝে এমন একটি পবিত্র সম্পর্ক তৈরি হয়ে গেল, যাতে কোনো স্বার্থ ছিল না। দুজনে একে অপরের ব্যথা বুঝতে পেরেছিল।
সকালের প্রথম আলো ফোটার সাথে সাথে ভোলার মা সুমিত্রার ঘুম ভাঙল। সারা রাতের সেই গভীর ঘুমের পর আজ তার শরীরে কোনো ব্যথা ছিল না। তিনি চোখ খুলতেই দেখলেন যে তার পায়ের কাছে সেই অলৌকিক মেয়েটি ছায়া বসে হাসছে এবং ভোলাও সেখানেই দাঁড়িয়ে আছে। সুমিত্রা ঘাবড়ে গিয়ে উঠে বসলেন। ভোলা, এ কে রে বাবা? বন্ধুরা, ভোলা তার মায়ের হাত ধরল এবং রাতের সমস্ত কথা সত্যি সত্যি জানিয়ে দিল। সে বলল কিভাবে এটি একটি অশ্বত্থ গাছের আত্মা যে তার চোখের জলে মুক্ত হয়েছে। সুমিত্রার চোখ থেকে জল ছলছল করে উঠল। তিনি ছায়ার মাথায় হাত রাখলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, দুনিয়ার কাছে তুই যেই হোস না কেন মা, আমার কাছে তুই ভগবানের রূপ, যে আমার ছেলের কষ্ট বুঝেছে। সেই দিনের পর থেকে রামপুর গ্রামের সেই মাটির বাড়িতে যেন স্বর্গ নেমে এলো। ছায়ার ছোঁয়ায় ঘরের আনাচে কানাচে সুবাসিত হতে লাগল। সে সুমিত্রার এমন সেবা করল যে কয়েকদিনের মধ্যেই সুমিত্রা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন এবং নিজের পায়ে হাঁটতে শুরু করলেন। ভোলা এবং ছায়ার সম্পর্কেও প্রতিদিন গভীর হচ্ছিল। দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে কিছু না বলেই সব কিছু বুঝে যেত। ভোলার মনে হতে লাগল যে তার জীবনের সমস্ত দুঃখ চিরকালের জন্য শেষ হয়ে গেছে। কিন্তু প্রকৃতির নিয়ম মানুষের আবেগে চলে না। কিছু সপ্তাহ কেটে গেল। এক রাতে ভোলার নজর জানালার কাছে রাখা সেই জাদুকরী লাল আপেলের উপর পড়ল। ভোলা দেখল যে সেই আপেলটি আর আগের মতো জ্বলজ্বল করছে না। তার লাল রং কালো হতে শুরু করেছিল এবং সেটি ধীরে ধীরে কুঁচকে যাচ্ছিল। সে ফিরে ছায়ার দিকে তাকাল। ছায়াকেও গত কয়েকদিন ধরে খুব দুর্বল মনে হচ্ছিল। তার চেহারার সেই জাদুকরী আভা ম্লান হয়ে যাচ্ছিল। ভোলা ঘাবড়ে গেল। সে দৌড়ে ছায়া কাছে গেল এবং তার কাঁধ ধরে বলল, ছায়া, তোমার কি হচ্ছে? তোমার চেহারা এত ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? আর ওই আপেলটি, ওটি কুঁচকে যাচ্ছে কেন? ছায়া তার চোখ সরিয়ে নিল। তার চোখে জল চলে এলো। কিছু না ভোলা, আমি ঠিক আছি। আমার সাথে মিথ্যে বলো না। ভোলার গলা কাঁপছিল। আমার দিব্যি রইল ছায়া, সত্যি করে বলো কি হয়েছে। ছায়া ভেঙে পড়ে মাটিতে বসে গেল এবং হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল, ভোলা, একটি আত্মা এবং মানুষের মিলন হতে পারে না। মানুষের জগতে থাকার জন্যে আমাকে আমার আত্মার শক্তি পোড়াতে হচ্ছে। তোমার মাকে সুস্থ করতে এবং এই ঘরটি সাজিয়ে তুলতে আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে। যখন ওই আপেলটি পুরোপুরি কালো হয়ে শুকিয়ে যাবে, তখন আমিও চিরকালের জন্য বাতাসে ছাই হয়ে মিশে যাব। আমার অস্তিত্বই শেষ হয়ে যাবে ভোলা। বন্ধুরা, ভোলার পায়ের তলা মাটি সরে গেল। তুমি আমাকে এটি আগে কেন বললে না? আমি তোমাকে মরতে দেব না। আমাকে কি করতে হবে বলো ছায়া? তোমার প্রাণ কিভাবে বাঁচবে? ছায়া কাঁদতে কাঁদতে বলল, একটি পথ আছে ভোলা। আজ রাতেই তোমাকে ওই আপেলটি নিয়ে গিয়ে আবার ওই অশ্বত্থ গাছের শিখরে রাখতে হবে। আপেলটি গাছকে ছোঁয়া মাত্রই আমার অবশিষ্ট আত্মা আবার গাছে প্রবেশ করবে এবং আমি বেঁচে যাব। কিন্তু কিন্তু কি? ভোলা চিৎকার করে জিজ্ঞেস করল। কিন্তু তারপর আমি আর কখনোই তোমার কাছে ফিরে আসতে পারবো না। আমরা চিরকালের জন্য আলাদা হয়ে যাব। আমি আবার সেই গাছে বন্দী হয়ে যাব। ঘরে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। কেবল ভোলার কান্নার আওয়াজ আসছিল। সে তার জীবনে প্রথমবার সত্যিকারের ভালোবাসা পেয়েছিল। ছায়াকে ছাড়া তার জীবন একটি লাশের মতো ছিল। কিন্তু সে যদি ছায়াকে নিজের কাছে আটকে রাখত, তাহলে ছায়া চিরকালের জন্য শেষ হয়ে যেত। ভোলা তার চোখের জল মুছল। তার চেহারা জলে ভিজেছিল, কিন্তু তার চোখে অদ্ভুত এক দৃঢ় সংকল্প ছিল। আমি নিজের আনন্দের জন্য তোমার প্রাণ কিভাবে নিতে পারি ছায়া? ভোলা কাঁপতে কাঁপতে হাতে সেই শুকিয়ে যাওয়া আপেলটি তুলে নিল। সত্যিকারের ভালোবাসা মানে কাউকে বন্দি করা নয়, তাকে মুক্ত করা। আমি তোমাকে আবার সেই গাছের কাছে রেখে আসব। ছায়া ভোলার হাত ধরল এবং আর্তনাদ করে বলল, না ভোলা, গাছের সেই ভয়ঙ্কর অন্ধকারে একা ধুঁকে মরার চেয়ে তোমার বাহুতে ছাই হয়ে যাওয়া অনেক ভালো। আমাকে পাঠিও না। বন্ধুরা, ভোলা কাঁদতে কাঁদতে ছায়ার কপালে চুমু খেল। আমি যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকি, তবে আমি তোমাকে শেষ হয়ে যেতে দেখতে পারি না। আমার তোমার জীবন চাই ছায়া, সেই জীবনে আমি থাকি বা না থাকি। রাতের তৃতীয় প্রহর ছিল। চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়েছিল। ভোলা এবং ছায়া সেই বিশাল অশ্বত্থ গাছের কাছে দাঁড়িয়েছিল। এটি সেই জায়গা যেখান থেকে তাদের গল্প শুরু হয়েছিল, আর আজ এখানেই শেষ হতে চলেছিল।
ভোলার হাতে সেই কালো হয়ে যাওয়া আপেলটি ছিল। তার পুরো শরীর কাঁপছিল। ছায়া এগিয়ে এসে ভোলাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনে এমনভাবে কাঁদছিল যেন তাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমাকে ভুলে যেও ভোলা, ছায়া ফুপিয়ে ফুপিয়ে বলল। তোমার সাথে কাটানো এই কয়েকটি দিন আমার বহু যুগের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। ভোলা কাঁদতে কাঁদতে বলল, শ্বাস নেওয়া ছাড়তে পারি ছায়া, কিন্তু তোমাকে নয়। তুমি সবসময় আমার এই গরিব মনের রানী হয়ে থাকবে। ভোলা তার চোখ বন্ধ করল, নিজেকে পাথরের মতো শক্ত করল এবং হাঁটু গেড়ে বসে সেটি অশ্বত্থের শিকড়ের মাঝে রেখে দিল। আপেলটি মাটিতে রাখতেই এক দমকা হাওয়া এলো। ছায়ার শরীর একটি নীল আলোয় বদলাতে লাগল। সে শেষবারের মতো হাসি মুখে ভোলার দিকে তাকালো এবং তারপর সেই আলোটি সেই পুরনো অশ্বত্থ গাছের ভেতরে প্রবেশ করল। সেই জাদুকরী আপেলটি মাটিতে মিশে অদৃশ্য হয়ে গেল। ছায়া চলে গিয়েছিল। ভোলা সেখানেই মাটিতে পড়ে ডুকরে কাঁদতে লাগল। সে তার ভালোবাসা, তার জীবন, তার আনন্দ সব কিছু নিজের চোখের সামনেই কবর দিয়েছিল। সে এত জোরে কাঁদছিল যে তার আওয়াজে আকাশও যেন কেঁপে উঠল। ভোলা উঠে ভারী পায়ে ফিরে যেতে লাগল। তার ভেতরে বাঁচার আর কোনো ইচ্ছে বেঁচে ছিল না। সে মাত্র 2 পা এগিয়েছিল যে হঠাৎ সেই বিশাল অশ্বত্থ গাছ থেকে এক তীব্র সোনালী এবং অত্যন্ত পবিত্র আলো বের হতে শুরু করল। বাতাসে এক মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল। বন্ধুরা, ভোলা ঘুরে তাকালো। অশ্বত্থ গাছের সেই পুরনো শিকড়গুলো আপনা আপনি সরে যেতে লাগল। সত্যিকারের প্রেম স্বার্থ নয়, আত্মত্যাগ যায় ভোলা। আকাশ থেকে যেন এক প্রতিধ্বনিত অদৃশ্য আওয়াজ ভেসে এলো। যে মানুষ তার ভালোবাসার জীবনের জন্যে নিজের সমস্ত আনন্দের আত্মত্যাগ করেছে, প্রকৃতি তার সামনে মাথা নত করে। সেই সোনালী আলোর মাঝখান থেকে একটি ছায়া বেরিয়ে এলো। ভোলার চোখ বিস্ময়ে স্থির হয়ে রইল। সেটি ছায়া ছিল, কিন্তু এবার তার শরীর থেকে কোনো নীল আলো বের হচ্ছিল না। সে বাতাসে ভাসছিল না, তার পা মাটিতে ছিল এবং সে শ্বাস নিচ্ছিল। মহাবিশ্ব এবং ঈশ্বর ভোলার নিঃস্বার্থ এবং সত্যিকারের ভালোবাসার কাছে হার মেনেছিল। তারা একটি আত্মার অভিশাপকে চিরকালের জন্য মুছে দিয়ে তাকে রক্ত মাংসে গড়া এক জ্যান্ত মানুষের রূপ দিয়েছিল। ছায়া দৌড়ে এলো এবং ভোলার বুকে জড়িয়ে ধরল। ভোলা, আমার হৃৎস্পন্দন শোনো, আমি মানুষ হয়ে গেছি। ঈশ্বর আমাদের মিলিয়ে দিয়েছেন ভোলা। ছায়া আনন্দে কাঁদছিল। ভোলা ছায়াকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরল। সে অনুভব করল যে ছায়ার শ্বাস গরম ছিল এবং তার বুক সত্যিই ধুকপুক করছিল। ভোলা হাউমাউ করে কাঁদতে লাগল, কিন্তু এবার এগুলো দুঃখের নয়, জয়ের চোখের জল ছিল। বন্ধুরা, পরের সকাল রামপুর গ্রামে এক নতুন আলো নিয়ে এলো। ভোলা তার মা সুমিত্রা এবং তার বন্ধু আমানের সামনে ছায়ার হাত ধরে দাঁড়িয়েছিল। আমান সানন্দে পুরো গ্রামের সামনে তাদের দুজনের বিয়ে দিল। শহরের সেই অহংকারী মেয়ে যে অশিক্ষিত ভোলাকে অপমান করে প্রত্যাখ্যান করেছিল, সেই ভোলার সত্যিকারের ভালোবাসাই আজ মৃত্যু এবং প্রকৃতির নিয়মকেও হারিয়ে দিয়েছিল। এখন সেই মাটির বাড়িতে কোনো জাদু ছিল না, কেবল ভালোবাসা, সম্মান এবং সারা জীবনের সঙ্গ ছিল। বন্ধুরা, ভোলার এই খাঁটি এবং নিঃস্বার্থ ভালোবাসা আপনাদের কেমন লাগল? ভোলার সেই জাদুকরী আত্মত্যাগ কি আপনাদের হৃদয়ও ছুঁয়ে গেছে? এই গল্পের কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? আমাদের মন্তব্য করে অবশ্যই জানাবেন। এই গল্পটি যদি আপনাদেরও চোখ ভিজিয়ে থাকে, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন হৃদয়স্পর্শী, আবেগময় এবং রহস্যময় গল্পের জন্য চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে অল সেট করে নিন, যাতে আমাদের পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের গল্পে।